প্রথমে আমরা লগ ইন করে নিব। ই-রিটার্নের ওয়েবসাইটে ঢুকে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এখন আমরা চলে যাব রেগুলার ই-রিটার্নে। এখানে গিয়ে আমরা সেলফ যেহেতু দেওয়া আছে 24-25 এগুলো সব অটোমেটিক সিলেক্ট করা আছে। এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন এটা আমরা ইয়েস দিয়ে দিব। এনি ইনকাম উইচ ইজ ফুলি এক্সটেন্ডেড ফ্রম ট্যাক্স এটা নো দিয়ে দিব। আর রেসিডেন্ট স্ট্যাটাস এটা রেসিডেন্টই থাকবে। আমরা এটা যেহেতু জিরো রিটার্ন করছি আর একজন চাকরিজীবী রিটার্ন করছি, এখানে চাকরিজীবী ইনকাম হবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে সেটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে আমরা পরবর্তী পেজে যাওয়ার জন্য সেভ অ্যান্ড কন্টিনিউয়ে চলে যাব। পরের পেজে গিয়ে এখানে দেখুন যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, যেহেতু উনি ডিএনসিসিতে থাকে এই জন্য এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন দিলাম। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এটা ইয়েস দিব। শেয়ার হোল্ডার আর ডিরেক্টর অফ কোম্পানি যেহেতু তিনি না তাই নো দিব। তারপর ডান পাশে চলে আসি, গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ এটা যেহেতু নাই তাই নো দিলাম। সবগুলি মোটামুটি নো থাকবে। আইটি 10B এটা অবশ্যই ইয়েস দিতে হবে, এটা ভুলেও নো দিবেন না, অবশ্যই ইয়েস দেওয়া থাকবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে গিয়ে যেহেতু তিনি প্রাইভেট চাকরি করে এখানে প্রাইভেট বা আদার দেন গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করলাম। ব্যাংকের এখানে যেহেতু তিনি ব্যাংকে কাজ করেন ব্যাংকের নাম সিলেক্ট করলাম, অথবা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের নাম এবং সেখানে তার পোস্ট কি সেটা দিয়ে দিব। দেওয়ার পরে তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখান থেকে তাকে একটা স্যালারি সার্টিফিকেট দেওয়া হবে বা এরকম কিছু তাকে জোগাড় করে নিতে হবে। আমরা এখানে উনি যেহেতু একটা ব্যাংকে চাকরি করেন সেই ব্যাংকের স্যালারি সার্টিফিকেট ইনফরমেশনগুলো নিয়েছি। সেই অনুযায়ী আমরা ইনফরমেশনগুলোকে এইসব ঘরে বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে যে যদি কোনো ইনফরমেশন আলাদা করে ইনপুট দিতে হয় সেক্ষেত্রে অ্যাড মোড়ে গিয়ে আদারে যে সেখানে নতুন কোনো ইনফরমেশন থাকলে সেটা অ্যাড করে দেব। এটা খুব সতর্কতার সঙ্গে করতে হবে। অনেকে বলেন যে ইচ্ছামতো হিসাব বসিয়ে দিলে হয়ে যাবে, আসলে তা নয়। হিসাবটা আপনাকে বসিয়ে দিতে হবে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে। আপনার স্যালারি সার্টিফিকেট বা আপনি যেটা ওই প্রতিষ্ঠান থেকে পাবেন সেই প্রতিষ্ঠানে বা যেভাবে আছে সেভাবে হিসাব করে বসাতে হবে, কারণ এটার উপরে নির্ভর করে আপনার ট্যাক্সটা জিরো রিটার্ন আসবে কি না। ইনকামের ঘর হয়ে গেলে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এখানে পরের পেজে দেখুন তার রিবেট কিসে কিসে আছে সেটা দেওয়ার ঘর এসেছে। এখানে যদি তার ডিপিএস থাকে কোনো জায়গায় সেই ব্যাংকের নাম দিবে, অ্যাকাউন্ট নাম্বার দিবে, ডিপোজিট অ্যামাউন্টটা দিয়ে দিবে। অর্থাৎ কোথাও যদি কোনো সম্পদ থাকে বা কোনো ডিপিএস এফডিআর ক্যাশ থাকে সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমরা বসিয়ে দিচ্ছি, অটোমেটিক হয়ে যাচ্ছে। তারপরে তার ওই প্রতিষ্ঠানে যদি কোনো প্রভিডেন্ট ফান্ড বা এরকম কিছু থাকে তাহলে সেটা ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে এমপ্লয়ারের নাম, যে প্রতিষ্ঠানে সে চাকরি করছে তার নাম, তার নিজস্ব কন্ট্রিবিউশনে কিছু টাকার অ্যামাউন্ট থাকলে সেটা দিতে হবে, আর কোম্পানি কন্ট্রিবিউশন কিছু থাকলে সেটা দিয়ে দিতে হবে। এটা সেই কোম্পানি থেকে জেনে নিতে হবে। এখানে যেহেতু সে ব্যাংকে চাকরি করে ব্যাংকের ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এটা আপনি স্যালারি সার্টিফিকেট বা ওই প্রতিষ্ঠান থেকে নিয়ে নিতে পারবেন। এগুলো একটু হিসাব করে বসাতে হবে, ইচ্ছা মতো বসালে হবে না। যেহেতু এই লোকের ওরকম ইনকাম নেই সেহেতু আমরা তা দিচ্ছি না। এই যে দেখুন জেনারেল প্রভিডেন্ট ফান্ডের এখানে ওই ব্যাংক বা ওই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং তাদের প্রতিষ্ঠান থেকে যে কন্ট্রিবিউশন করা আছে সেই তথ্যটা এখানে দিতে হবে। আর আরও যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো দিতে হবে। যেহেতু নাই সেহেতু এটা না দিয়ে আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে দেখুন এখানে তার এক্সপেন্ডিচার মানে খরচ কেমন হয় সেটার আমরা একটা নমুনা রেখে দিয়েছিলাম। এটা তার আগের বছর রিটার্ন থেকে আমরা নিয়েছি। এখন আগের বছরে যা খরচ হয়েছে তার থেকে তো এই বছর আরও কিছু বেশি হবে। জিনিসপত্রের দাম যেহেতু এই বছর বেড়েছে তাহলে হিসাব করে আমরা 1-2 হাজার এইভাবে ঠিক বাড়িয়ে দিব। এমনভাবে বাড়িয়ে দিব যাতে ইনকাম আর খরচের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। দেখুন অনলাইনে বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে ইচ্ছে মতো বসিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আসলে এইভাবে বসালে আপনার রিটার্নটি ভুল হতে পারে। আপনি যদি আগের বছর দিয়ে থাকেন তাহলে সেই হিসাব করে এই ইনফরমেশনগুলো বসিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে নতুন করে হিসাব করে বসিয়ে দিবেন যাতে ইনকাম এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আছে পারিবারিক খরচ, যাতায়াত ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলো আপনি 12 মাসের হিসাব ধরে করে দিবেন। আপনার মাসে যা আসে তা 12 দিয়ে গুণ দিয়ে হিসাবগুলো এখানে বসিয়ে দেবেন। হিসাবগুলো একটু কম বেশি হলেও সেগুলো আপনি বারবার চেক করবেন যাতে
সব কিছু মিলিয়ে ডিফারেন্সটা 0 হয়। এখানে খেয়াল করে দেখুন আমি কি কি হিসাব দিচ্ছি। গ্যাস বিল, পানির বিল, যাতায়াত ভাড়া, কারো যদি বাসা ভাড়া থাকে সেটাও এখানে বসিয়ে দিবেন। উৎসব বা অন্যান্য কারণে যদি কোনো খরচ হয় সেটাও বসিয়ে দিবেন একটা হিসাব করে। উল্টাপাল্টা বসাবেন না। অনেক ভিডিওতে ইউটিউবে আপনি দেখতে পাবেন বলবেন যে ইচ্ছা মতো হিসাব বসিয়ে দিন, এসব করা যাবে না। ইনকাম ট্যাক্স রিটার্নে ভুল হলে এর ভোগান্তি কিন্তু আপনাকেই বইতে হবে। আপনি মোটামুটি একটা হিসাব করে বসিয়ে দিবেন। মাসে যা হয় তা 12 দিয়ে গুণ করে আপনি এখানে দিয়ে দিবেন। দেখুন আমরা এখানে গত বছরে যা ছিল তার থেকে একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু ব্যক্তির অতিরিক্ত কোনো সম্পদ নেই আর তার আমরা জিরো রিটার্ন দাখিল করব, এই জন্যে আমরা আয়ের সঙ্গে ব্যয় রেখে হিসাব করে বসিয়ে দিচ্ছি। গত বছরের হিসাবটা আমি বারবার চেক করে দেখছি এবং তার সঙ্গে মিলিয়ে এই বছর কিছুটা বাড়িয়ে বসাচ্ছি। চাকরিজীবীদের জন্য এক ধরনের হিসাব, ব্যবসায়ীদের জন্য আরেক ধরনের হিসাব, আর কেউ যদি অন্য পেশার হয়ে থাকে, গৃহিণী বা অন্য কোনো কিছু, তাদের জন্য আরেক হিসাব। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া উচিত, নাহলে পরবর্তীতে এগুলো জরিমানার কারণ হতে পারে। আমরা বারবার তার আগের বছরের খরচের সঙ্গে মিলিয়ে দিচ্ছি যাতে করে এতে ভুল না হয়। ভিডিওতে আমরা যার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করছি তার এই বছরের আয়সীমা জিরো রিটার্নের জন্য প্রযোজ্য, এই জন্য আমরা জিরো রিটার্নটা সাবমিট করছি। এখানে হিসাব গত বছরের চেয়ে মিলিয়ে কিছুটা বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে করে আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য থাকে, পার্থক্যটা খুব বেশি না থাকে। বিভিন্ন এক্সপেন্সের ঘরে আপনি হিসাব করে বসিয়ে দিবেন। দেখুন বিভিন্ন এক্সপেন্স আমাদের বসানো মোটামুটি হয়ে গেছে। বাৎসরিক খরচ এটা 12 দিয়ে গুণ করে, প্রতি মাসেরটা 12 দিয়ে গুণ করে হিসাব করে আমরা বসিয়ে দিয়েছি। গ্যাস, বিদ্যুৎ বিল, পানির বিল, বাসা ভাড়া, বেতন, কর্মচারী বেতন, উৎসব ভাতা এবং অন্যান্য যেসব ব্যয় আছে সব মোটামুটি বসানো হয়ে গেছে। এরপর দেখুন নিচে যে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এখন এই পেজে এসে আমরা দেখব যে তার ডিফারেন্সটা কিন্তু অবশ্যই 0 হবে। দেখুন ডিফারেন্স এখানে এখনও 2000 গ্যাপ আছে। এই ক্ষেত্রে ডিফারেন্সটা মিলাতে গেলে আমরা ইনকামে যেয়ে করব অথবা এক্সপেন্সে যেয়ে ঠিক করে নিব। দেখুন আমাদের এখানে এখনও 2000 টাকা গ্যাপ আছে, তাহলে আমরা ইনকামে চলে যাচ্ছি। ইনকামে যেয়ে আমরা চেক করব যে কোন জায়গায় সমস্যা আছে। যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটা আমরা চেঞ্জ করে দেব। ব্যবসায়ী বা গৃহিণীদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে এটা স্যালারি সার্টিফিকেট দেখে যেহেতু করা আছে সেই অনুযায়ী এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, যেহেতু তার এখানে সব কিছুই একই রকম হওয়ার কথা স্যালারি সার্টিফিকেট অনুযায়ী, তাহলে আমরা তার এক্সপেন্সে চলে যাব। এক্সপেন্সে যে যদি চেঞ্জ করা লাগে তাহলে সেখানে চেঞ্জ করব। তাহলে ইনকাম আর এক্সপেন্সের মধ্যে যদি আমরা চেঞ্জ আনি তাহলে এই ডিফারেন্সটা ঠিক হয়ে যাবে। ডিফারেন্সটা অবশ্যই যদি 0 হয়ে যায় তাহলেই ইনকাম ট্যাক্স রিটার্নটা ঠিকভাবে হয়েছে। এখন তার যদি কোনো সম্পদ থাকে, যেমন ধরেন মোবাইল ফোন, টিভি বা কম্পিউটার, এগুলো যদি থাকে তাহলে সেই জিনিসগুলো আমরা অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিতে দিতে পারবো। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি গিফট দেন তাহলে সেটার মূল্য হবে 0, আর যদি তার কোনো সম্পদ দেন তাহলে সেটা হিসাব করে সেখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন গিফটের বেলায় হবে 0, আর যদি সম্পদ থাকে তাহলে পারচেসড অপশন সিলেক্ট করে সেখানে কোয়ান্টিটিটা দিবেন, একটা হলে একটা, দুইটা হলে দুইটা, আর তার দামটা এখানে বসিয়ে দিবেন। বসানোর সময় হিসাব করে নেবেন যে আপনার ইনকামের সঙ্গে এক্সপেন্সের সামঞ্জস্য হচ্ছে কিনা বা ডিফারেন্সটা 0 আসছে কিনা। আপনার যদি আরও কিছু বসাতে হয় আপনি অ্যাডে গিয়ে আরও ঘর অ্যাড করতে পারবেন। যদি কিনেন, পারচেস করেন তাহলে সেখানে কোয়ান্টিটি দিবেন এবং তার দাম দিবেন, আর যদি গিফট হিসেবে দেন তাহলে সেখানে দামটা হবে 0, কারণ গিফটটা আপনি পাচ্ছেনই, এটার কোনো মূল্য থাকবে না। আচ্ছা, আমরা এটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে গত বছরের যদি কোনো ট্যাক্স রিটার্ন দেওয়া থাকে সেইটা নেট ওয়েলথের ঘরে আমরা এখানে বসিয়ে দিব। দেখেন আমরা ওই ভ্যালুগুলো বসার পর এখানে ডিফারেন্সটা আরও বেড়ে গিয়েছে, তার মানে ওই ভ্যালুগুলো দিলে আমাদের এখানে হিসাব মিলছে না। তাহলে আমাদের এক্সপেন্সে যা চেঞ্জ করতে হবে। এক্সপেন্স মানে খরচে চেঞ্জ করলে তাহলে এই জিনিসটা 0তে চলে আসবে।
এখানে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তার গত বছরের নেট ওয়েলথ যা ছিল এই বছর তার থেকে সামান্য যাতে বাড়ে, খুব বেশি যাতে না বাড়ে। দেখুন আমরা এখানে গত বছর নেট ওয়েলথ যা ছিল তার থেকে এই বছর মাত্র 2000 বেড়েছে। এটার মধ্যে পার্থক্যটা খুব বেশি না রাখাটাই ভালো। বেশি পার্থক্য রাখলে আপনার রিটার্নটি আস্তে আস্তে জিরো রিটার্ন ছাড়িয়ে যাবে। পরবর্তীতে আপনি জিরো রিটার্ন জমা দিতে গিয়ে দেখবেন যে এটা জিরো রিটার্ন আর হচ্ছে না। তো আমরা মাত্র 2000 টাকা ডিফারেন্স রেখেছি, আর হিসাবটাও দেখেন জিরো হয়ে গেছে, তার মানে আমাদের রিটার্নটা জিরো রিটার্ন হয়ে গেছে। এর পরবর্তী পেজে যে আমরা সাবমিট করে দিলে, প্রসিড টু অনলাইন রিটার্নে গিয়ে সাবমিট করে দিলে তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে চলে গেলাম। এখন প্রসিড, সব দেখুন হিসাব জিরো হয়ে গেছে। আমরা প্রসিড টু অনলাইন রিটার্ন করে এরপরে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট পেয়ে যাব, সেটা আমরা ডাউনলোড করে রেখে দেবো এবং এটা আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে আমাদের দরকার জিরো রিটার্নের জন্য সেখানে আমরা সাবমিট করে দেব। নিচে গিয়ে এখন শুধু প্রসিড টু অনলাইন রিটার্ন দিলেই রিটার্নটি জমা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি এবং এখান থেকে আপনারা সহজেই জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সহজেই আপনার পরিচিত জনেরা অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করতে পারেন। ধন্যবাদ সকলকে।